ইজ বসবে। হিয়ার ইউ ক্যান সি সাবজেক্ট আই হলে এম, সাবজেক্ট হি, শি, ইট অথবা অন্য কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, এন্ড সাবজেক্ট প্লুরাল ইউ, উই, দে, এন্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে আর বসে। আমাদের মনে রাখতে হবে যে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা নিজেই একটা মেইন অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। প্রেজেন্ট আমরা যখন এক্সাম্পল দেখবো তখন এই জায়গাটা আমরা ক্লিয়ার করে দিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। এই যে দুই লাইন আমরা পড়লাম এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখি। এক্সাম্পল দেখি, আই অ্যাম আ ডক্টর, সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস কি বসবে বলেন, নাউন অ্যাডজেক্টিভ। এখানে দেখি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে কিভাবে আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আই অ্যাম এ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়। এইখানে আমরা লক্ষ্য করি এইখানে আই অ্যাম এ ডক্টর এই বাক্যে যে অ্যাম শব্দটা এ এম, এই যে অ্যাম, এই অ্যামটা কিন্তু এখানে মেইন ভার্ব। এই অ্যামটা এখানে মেইন ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই। হি ইজ আ ডক্টর, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়। এই সেন্টেন্স গুলোকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র এই বি ভার্ব গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়, এবং এগুলো যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের একদম শুরুতে বসাই তাহলে ইন্টারোগেটিভ। তাহলে কি হয় বলেন তো, ইন্টারোগেটিভ হয়। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। এখানে বলছে এই সেন্টেন্স গুলোকে আবার যদি এই একই সেন্টেন্স আই এম এ ডক্টর, হি ইজ এ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ এ গুড বয়, এই সেন্টেন্স গুলোকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র এই বিভার গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়, এবং এগুলো যদি সাবজেক্টের আগে বসিয়ে দেই তাহলে সেগুলো ইন্টারোগেটিভ হয়ে যায়। এখানে দেখেন, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, এই যে বাক্যটা আমরা নিলাম, ইউ আর ভেরি হ্যাপি। তো এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। এই যে এখানে একটি মাত্র ভার্ব বা বি ভার্ব, যেটি বি ভার্ব থেকে এসেছে আর, এই আর এর পরে শুধুমাত্র আমরা একটা নট বসিয়ে দিলাম। এই আর এর পরে আমরা শুধু কি দিলাম, একটি নট বসিয়ে দিয়ে নেগেটিভ করে ফেললাম। ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী। ইউ আর নট ভেরি হ্যাপি, তুমি খুব সুখী নও। এরপর এই যে বি ভার্ব দেখেন, এই বাক্যটার প্রথম বাক্যে যে বি ভার্বটি ছিল সবাই একটু ভালো করে নিবেন বিষয়টা। এখানে যে আর শব্দটা, আর যে বি ভার্ব, এই আর নামক বি ভার্বটা এই বাক্যে আমি প্রথমে নিয়ে আসলাম। এই এই জায়গাটা লক্ষ্য করা। এটা কি করলাম, এটা আমরা প্রথমে নিয়ে আসলাম। তো কি হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। আর ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী। আবার আমরা যখন এখানে বলেছি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তো এই আর এর সঙ্গে একটি নট বসিয়ে দিলাম যেটাকে আমরা শর্ট ফর্মে লিখলাম। কোন ফর্মে লিখলাম, শর্ট ফর্মে। আরেন্ট ইউ ভেরি হ্যাপি, আরেন্ট ইউ ভেরি হ্যাপি, তুমি কি বেশি সুখী নও। তো এখানে আমরা চারটি বাক্য দেখলাম একই সঙ্গে। ইউ আর ভেরি হ্যাপি অ্যাফার্মেটিভ, ইউ আর নট ভেরি হ্যাপি নেগেটিভ, আর ইউ ভেরি হ্যাপি ইন্টারোগেটিভ, আরেন্ট ইউ ভেরি হ্যাপি নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনাদের আমার স্পষ্ট মনে আছে আমি প্রথম ক্লাসেই কিন্তু প্রথম যে টপিকসটা পড়িয়েছিলাম সেখানে আমি একটা বাক্যকে কিভাবে চার রকম ভাবে চারটা ফর্মে আমরা লিখতে পারি সেই ফর্মগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম। আজকেও আপনাদের সেই বিষয়গুলো কিন্তু তো এখানে কি আছে দেখেন, এখানে সব থেকে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে একটা বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করব। প্রত্যেকটা বাক্য কিন্তু এই চার ভাবে আমরা করতে পারি, অর্থাৎ এই চার রকম ভাবে প্রত্যেকটা বাক্যকে আমরা সাজাতে পারি। অর্থাৎ এই বিষয়টা যখন আমরা ভালোভাবে বুঝবো তখন কিন্তু আমরা বাক্য বড় করতে পারবো। একটা বাক্য আপনাদেরকে আমি দিলাম যে হি ইজ ভেরি হ্যাপি, এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব, এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করব, এই বাক্যটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এটা কিভাবে হচ্ছে, এই একটা অক্সিলারি ভার্ব বা এখানে যে বি ভার্ব, এই বি ভার্বটা ব্যবহার করে বি ভার্বের সামান্য একটু পরিবর্তন করেই কিন্তু আমরা এই বাক্যগুলো সাজাতে পারি। খুবই সিম্পল একটা বিষয়, শুধু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে লিখেছি হি ইজ ভেরি হ্যাপি, এখানে কি লিখলাম, হি ইজ ভেরি হ্যাপি, অর্থাৎ সে খুব সুখী। সরি, ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী। ইউ আর নট, তো এই যে বি ভার্ব আর, এই আর এর পরে আমি নট বসিয়েছি। আবার এই আরটা যখন আমি প্রথমে নিয়ে আসলাম, আর ইউ ভেরি হ্যাপি, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আবার এই আর এর পরে আমি যখন নট, এটা শর্ট ফর্মে লিখলাম আরেন্ট ইউ ভেরি হ্যাপি, তখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আরেন্ট ইউ ভেরি হ্যাপি, আরেন্ট ইউ ভেরি হ্যাপি।
তুমি কি খুব সুখী নও? এবার আসি, এই বি ভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কিভাবে আমরা ব্যবহার করি। এই বি ভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে আমরা কিভাবে ব্যবহার করি। এতক্ষণ এই বি ভার্বটা দেখেন, ইউ আর ভেরি হ্যাপি, এই বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে এবং এটি বি ভার্ব বা এখানে মেইন ভার্ব। কিন্তু এটি যখন হেল্পিং ভার্ব হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন আমরা কিভাবে ব্যবহার করব, এই জায়গাটা একটু আমরা দেখি কিভাবে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তো এখানে প্লে হচ্ছে মেইন ভার্ব, আর এই প্লেকে হেল্প করার জন্য ইজ ভার্বটা এসেছে। অর্থাৎ এই উপরের বাক্যে ইউ আর ভেরি হ্যাপি, এই আরটা যেমন এখানে বি ভার্ব বা মেইন ভার্ব ছিল, এখানে সেটি এসে হয়ে গেল অক্সিলারি ভার্ব। দে আর ড্রয়িং আ পিকচার, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি। এখানে এই ওয়ার্কিং শব্দটা মেইন ভার্ব, আর এই ইজ বা বি ভার্ব যেটা, এটি এখানে হয়ে গেল অক্সিলারি ভার্ব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে এই ভার্ব গুলো ব্যবহার করা হয় আমরা সেই বিষয়টা দেখে নিলাম। যেমন এখানে লিখলাম হি ইজ প্লেইং ফুটবল, এখানে কি লিখেছি, হি ইজ প্লেইং ফুটবল। এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করুন, হি ইজ প্লেইং ফুটবল। তো এখানে এই জায়গায় প্লেইং শব্দ একটি ভার্ব, ইজ একটি ভার্ব। তো এই ইজ হচ্ছে এখানে আমার হেল্পিং ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে প্লে থেকে এসেছে প্লেইং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস একটি হেল্পিং ভার্ব প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। হি ইজ প্লেইং ফুটবল, দে আর ড্রয়িং আ পিকচার, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি। তো এখানে আমরা কিভাবে হেল্পিং ভার্ব এবং কিভাবে মেইন ভার্ব হিসেবে পড়ছে সেই বিষয়গুলো আমরা এখানে একটু খেয়াল করলাম। তার পরবর্তীতে কি বলছে, এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের সাথে নট বসালে নেগেটিভ, এবং এই ভার্ব গুলোর সবার সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যায়। অর্থাৎ একটু আগেই কিন্তু আমাদের এই যে ইউ আর ভেরি হ্যাপি একটা বাক্য দিয়ে এই বিষয়গুলো আমি দেখিয়েছি যে বি ভার্ব যখন প্রথমে চলে আসে, বি ভার্ব যখন প্রথমে নট যোগে বসে, তখন সেই বাক্যগুলো কিভাবে ব্যবহৃত হয়। এখানে এই জায়গাটা একটু দেখেন, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি। এই যে আর, এখানে মেইন ভার্ব, এরপর আমি শুধু নট ব্যবহার করেছি। আর ইউ ভেরি হ্যাপি, এই আর যে ভার্বটি ছিল, এই ভার্বটা প্রথমে দিয়েছি আর ইউ ভেরি হ্যাপি, আর তারপরে কি দিলাম, আরেন্ট ইউ ভেরি হ্যাপি। এবার আসি এই বি ভার্বের ব্যাপারে। এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এইগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা বলি অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব, এদের সাথে নট বসালে নেগেটিভ, এবং এই ভার্ব গুলো সবার সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, ইউ আর ইটিং রাইস এর অর্থ হচ্ছে তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। তো এখানে আর এর পরে আমি নট বসালাম, নট বসে এই বাক্যটাকে আমি নেগেটিভ করলাম, ইউ আর নট ইটিং রাইস। আর ইউ ইটিং রাইস, এটা ইন্টারোগেটিভ করলাম, এবং শেষে কিন্তু আমাকে নোট অফ ইন্টারোগেশন কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আর ইউ ইটিং রাইস, তো এখানে কি করলাম, এই আর টি আমি প্রথমে নিয়ে আসলাম। এই অক্সিলারি ভার্ব এর ব্যবহারটা কিভাবে বাক্যের কোন কোন জায়গায় বসে এবং কি কি নামে বসে সেই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করুন। প্রথমে কোথায়, ইউ আর ইটিং রাইস, এখানে ইট একটি ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ আর নট ইটিং রাইস, অক্সিলারি ভার্বের পর শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে গেল, খুব সহজ নিয়ম। আর ইউ ইটিং রাইস, এখানে যে অক্সিলারি ভার্বটি আছে, সেই ভার্বটিকে আমি মাত্র শুধু প্রথমে নিয়ে আসলাম, আর কোনো কিছুই কিন্তু পরিবর্তন করিনি। পরবর্তীতে কি করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভে ওই আর এর পরে একটি শর্ট ফর্মে নট বসালাম, আর নট ইউ, অর্থাৎ আরএন্ট ইউ ইটিং রাইস, আরএন্ট ইউ ইটিং রাইস। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হট, হাউ, হোয়েন, হোয়াই এটসেট্রা, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এই জায়গাটা কিন্তু আপনাদের একটু ভালো করে নিতে হবে। আমরা যখন বাক্য তৈরি করব, আমরা যখন ইন্টারোগেটিভ তৈরি করব, কিভাবে করব, ডাব্লিউএইচ যোগে আমরা এই ইন্টারোগেটিভ বাক্যগুলো কিভাবে তৈরি করতে পারি সেই বিষয় সম্পর্কে এখানে একটু কথা বলবো। শেখ শাহিদ, আপনি একটু বলেন তো, আমি এতক্ষণ যা যা পড়ালাম কিছু বুঝতে পারছেন? শেখ শাহিদ, আপনি সম্ভবত ফরেন কোনো কান্ট্রি থেকে ক্লাস করছেন, শুনতে পাচ্ছেন? সামিউন নাহার, আপনি বলেন আমি এই পর্যন্ত কি কি পড়ালাম।
ওয়ালাইকুম সালাম, বলেন। আমি যে বাক্যগুলো বললাম এখানে কি কি বুঝছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। কয়টা জিনিস জানতে পারছি, একটা বাক্যকে আমরা কয়টা ফর্মে এখানে ব্যবহার করতে পারি, কয়টা ভাবে আমরা ব্যবহার করতে পারি। ইন্টারোগেটিভ। ধন্যবাদ। তাহলে আমরা আরো পরবর্তীতে যেগুলো রয়েছে সেগুলো পড়ি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হট, হাউ, হোয়েন, হোয়াই এটসেট্রা, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কিভাবে হয় দেখেন, খুব সহজ নিয়ম। আর দে প্লেইং ফুটবল, আমরা এই বাক্যটা শিখেছি উপরে। তারা কি ফুটবল খেলছে? তো আমরা যদি এমন ভাবে বাংলাটা বলি, তারা কোথায় ফুটবল খেলছে, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে আনতে হবে। কোথায় ইংরেজি? হোয়ার। তো আমরা একেবারে সেন্টেন্সের শুরুতে এখানে যে কথাটা বললো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, একেবারে শুরুতে এখানে নিয়ে আসলাম, হোয়ার আর দে প্লেইং ফুটবল। এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করবেন। হোয়ার আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ তারা কোথায় ফুটবল খেলছে। এখানে আমরা কি করলাম, একটা ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড যুক্ত করলাম। হোয়ার আর দে প্লেইং ফুটবল, হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না। এখানে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অর্থাৎ এই বাক্যের শুরুতে আমি একটি মাত্র ওয়ার্ড ব্যবহার করেছি, ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং এগুলো কি হয়ে গেল, ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখেন এই যে খুব সিম্পল এবং ইজি বিষয়। এই বিষয়গুলো আপনারা একটু শিখে নেন। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে বলছেন, আজকেও দুজন ফোন করে বলছেন যে স্যার, বাক্য কিভাবে আমি বড় করব, কিভাবে আমি প্রশ্ন করব, কিভাবে আমি ইন্টারোগেটিভ করব, নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, সব আপনাদের সমস্যাগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া হচ্ছে। এই যে এখানে আমি চারটা, প্রথম বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন, আর দে প্লেইং ফুটবল, উপরে কিন্তু আমরা এই বাক্যটা শিখে আসছি, আর দে প্লেইং ফুটবল। তো এখানে আমরা এক্সট্রা একটা জিনিস শিখলাম। কি শিখলাম? হোয়ার, অর্থাৎ একটা ডাব্লিউএইচ যুক্ত অর যুক্ত করেছি, দেখেন এই যে হোয়ার, এটা আমরা এখানে যুক্ত করেছি। এখানে কি করে করলাম, হোয়ার যোগ করে এই বাক্যটাকে আমরা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ করেছি। হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে। অর্থাৎ এখানে আমরা ডাব্লিউএইচ অড যুক্ত করেই কিন্তু, আর বাদ বাকি সব ফরমেশন ঠিক রেখে আমরা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার, ইজ হি ড্রাইভিং এ কার, ইজেন্ট হি ড্রাইভিং এ কার, হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, হাউ ইজ হি ড্রাইভিং এ কার। অর্থাৎ এইখানে আমরা শুধুমাত্র ডাব্লিউএইচ যুক্ত শব্দ ব্যবহার করে আমরা প্রত্যেকটা বাক্য ভিন্ন ভিন্ন রূপে রূপান্তর করতে পারছি। কিভাবে পারছি? বিভিন্ন রকমের ডাব্লিউএইচ যুক্ত শব্দ, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। এটা নেগেটিভ করলাম কি, এই যে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, তারপরে এখানে একটা নট যুক্ত করে দিলাম। এখানে একটা কি করলাম, শুধুমাত্র একটা নট যুক্ত করলাম, হি ইজ নট ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে না। এখানে যদি আমরা এটা ইন্টারোগেটিভ করতে চাই, তো আমরা উপরের রুল বা এখানে একটা স্ট্রাকচারের ভিতরে পড়ে এসেছি, যে এই যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে বাক্যে, ওই ভার্বটাকে শুধুমাত্র প্রথমে আনলেই হয়ে যাবে। ইজ হি ড্রাইভিং এ কার, ইজেন্ট হি ড্রাইভিং এ কার, হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, কেন সে একটি গাড়ি চালাচ্ছে, হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, কোথায় সে গাড়ি চালাচ্ছে, হাউ ইজ হি ড্রাইভিং। দেখছেন তাহলে আমরা তো এখানে একটা বাক্যকে কিভাবে চার প্রকার করব, কিন্তু সেই বাক্যটাকে কিভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন আইটেমে করতে পারি। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, হাউ ইজ হি ড্রাইভিং এ কার, হোয়াই ইজেন্ট হি ড্রাইভিং এ কার। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনারা সহজভাবে নিতে পারছেন? যদি না পারেন রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি আপনাদের কোয়েশ্চেন নিব এবং সলভ করার চেষ্টা করব। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং এ কার, এই যে ইজটা আমি কেন ব্যবহার করলাম, আমি কিন্তু উপরে দেখিয়েছি এই বিষয়গুলা, যে এই যে হি ইজ ড্রাইভিং এ কার, এখানে যে একটি অক্সিলারি ভার্ব আছে ইজ,
এই ইজটাকে আমি কি করলাম, এই বাক্যে, এই তৃতীয় বাক্যে আমি প্রথমে নিয়ে আসলাম। ইজ হি ড্রাইভিং এ কার? সে কি একটি গাড়ি চালাচ্ছে? তো আমরা শুধু ইন্টারোগেটিভ কিভাবে করব এবং ডাব্লিউএইচ অর্ড যুক্ত ইন্টারোগেটিভ কিভাবে করব, এই বিষয়টা আমরা এই জায়গা হতে ক্লিয়ার করতে পারি। এবার আমরা চলে আসবো পাস্ট টেন্সের ভিতরে। আর ইউ ক্যান সি, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান যখন বোঝাবে, তখন আমরা বি ভার্ব ব্যবহার করতে পারবো, বা বি এর অর্থগুলো এমন হতে পারে: হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, আর এই ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় অজ এবং ওয়ার। অজ এবং ওয়ার। অজ সাধারণত আই, হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এই সেন্টেন্সটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। কি বললাম এখানে? বলেছি ওয়াজ সাধারণত আই, হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অজ বসে। এই জায়গাগুলোতে একমাত্র অজ বসবে। ওয়ার কোথায় বসে? সাধারণত উই, ইউ, দে এবং সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়ার বসে। এই দুটো লাইন যদি আপনারা মনে রাখতে পারেন, এই ভার্বটা কোথায় বসাতে হবে আর কোথায় বসাতে হবে না, এই জায়গাটায় আপনার দ্বারা কখনো ভুল হবে না। অজ বসে আই, হি, সি, ইট এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ওয়াজ বলবে। যেমন আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ওয়াজ এ ডক্টর, শি ওয়াজ এ ফার্মার। অর্থাৎ আই, হি, সি, ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অজ বসবে। আর ওয়ার কোথায় বসবে? ইউ, উই, দে এবং সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়ার বলবে। আপনারা হোয়াটসঅ্যাপে অনেকেই নক করেছেন আজকে, বলছেন যে স্যার গ্রামার বাক্য তৈরি করতে পারি না, অক্সিলারি ভার্বের ব্যবহার পারি না, মেইন ভার্বের ব্যবহার পারি না। এই বিষয়গুলো মন দিয়ে শুনবেন, এগুলো পরবর্তীতে ক্লাস শেষে রেকর্ড শুনবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের ওই জায়গাটা সলভ হয়ে যাবে। তো আমরা ওয়াজের ব্যবহার এবং ওয়ারের ব্যবহারটা একটু শিখে নিলাম। আমার আমাদের মনে রাখতে হবে যে ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই ওয়াজ এবং ওয়্যার শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত। কি বলেছি এখানে? মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স এর মতোই ওয়াজ এবং ওয়্যার শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত। এই জায়গাটা একটু একটু মনে রাখতে হবে। এই জায়গায় কোথায় বলবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্ব হিসেবে, ভালো করে লক্ষ্য করেন এখানে, পাস্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্ব হিসেবে এবং কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হিসেবে এগুলোর ব্যবহার হয়ে থাকে। কিভাবে ব্যবহৃত হয়ে থাকে? হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর, রহিম ওয়াজ এ ডক্টর। ইন দ্য সেম ওয়ে, এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। শুধুমাত্র অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার ব্যবহৃত। আমরা প্রেজেন্ট টেন্স যখন শিখে এসেছি, তখন অ্যাম, ইজ, আর এর ব্যবহার করেছি। ওই ঠিক একই জায়গায় শুধু ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি। তো পরবর্তীতে আমরা ফিউচার টেন্সটা কিভাবে করব, সেই ফিউচার টেন্সটা নিয়ে একটু কথা বলি। এবার আমরা আসি ফিউচার টেন্সে বি ভার্বের ব্যবহার কিভাবে হয়। ফিউচার টেন্সে বি ভার্বের ব্যবহার কিভাবে হয়, আমরা সেই বিষয়টা একটু দেখে আসি। আমরা জানি কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না। আসলে একটা মেইন ভার্ব কি, মেইন ভার্বে, মেইন ভার্বকে সরাসরি কি এখানে ফিউচার করা যায় এমন কোনো নিয়ম কি আপনাদের জানা আছে? এটা হয় না। ফিউচার করতে গেলে কি করতে হয়? মেইন ভার্বটার আগে শ্যাল অথবা উইল বসাতে হয়। যেমন আমি যদি বলি ইট, এটার আগে, এটার বাম পার্শ্বে আমি যদি শ্যাল ইট বা উইল ইট দেই, তাহলে সেটি ফিউচার হয়। ফিউচারের ডিরেক্ট কোনো ফর্ম হয় না। তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচার ফর্ম নিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে তার স্ট্রাকচার হবে উইল বি। তার স্ট্রাকচার কি হবে? শ্যাল বি অথবা উইল বি। কারণ আমরা জানি বি নিজেই একটা মেইন ভার্ব। বি নিজেই একটা মেইন ভার্ব। এই জায়গাটা থেকে আমাদের সরে আসলে চলবে না, এটা মনে রাখতে হবে। বি নিজেই একটা মেইন ভার্ব। প্রেজেন্ট ফর্ম হিসেবে
যখন বসে তখন এটি মেইন ভার্ব হিসেবে বসে। যেমন উইল বি, এই ভার্বটার আগে অন্য ভার্বগুলোর মতো শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। ফিউচার ইনডেফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং অথবা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। কিভাবে? যেমন দেখি, আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব, আমি একজন ডাক্তার হব। আই উইল বি, দেখেন এখানে বি কিন্তু একটা মেইন ভার্ব, এই বাক্যে অন্য কোনো কিন্তু ভার্ব নেই। আর এই বি যেহেতু মেইন ভার্ব, আমরা বলেছি কোনো ভার্বের সরাসরি ফিউচার কোনো ফর্ম হয় না, ওই ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল যোগ করতে হয়। তো এখানে আমরা উইল যোগ করেছি, আই উইল বি এ ডক্টর। কথাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? যেমন বি কিন্তু নিজেই একটা মেইন ভার্ব। তো আমার এখানে উপরে আমি এই স্ট্রাকচারে এখানে বলেছি যে সরাসরি কখনো কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না, এর আগে শ্যাল অথবা উইল বসিয়ে করতে হয়। তো আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। হি উইল বি এ টিচার, ইট উইল বি ডেঞ্জারাস, দে উইল বি ফুটবলার্স, ইউ উইল বি আ টিচার। তো এখানে কি হলো, এখানে বি কিন্তু মেইন ভার্ব এবং মেইন ভার্বের আগে শ্যাল অথবা উইল বসিয়ে আমরা সেইটি ব্যবহার করতে পারি ফিউচার ইনডেফিনিট টেন্সের মেইন ভার্ব হিসেবে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং অথবা অক্সিলারি ভার্ব হিসেবে এই ভার্বগুলো ব্যবহৃত হয়েছে। যদি আমরা নেগেটিভ করতে চাই তখন কি হবে? আই ওয়ন্ট বি আ টিচার, আই ওয়ন্ট বি আ ডক্টর, আই ওয়ন্ট বি আ ফার্মার, হি ওয়ন্ট বি আ টিচার। অর্থাৎ হি ওয়ন্ট বি এ টিচার, সে টিচার হবে না। যদি বলতাম হবে, পজিটিভ কি করতাম তখন? হি উইল বি আ টিচার, দে ওন্ট বি ফুটবলার্স, তারা ফুটবলার, ফুটবল প্লেয়ার হবে না। যদি আমরা এগুলো ইন্টারোগেটিভ করতে চাই তখন কি হবে? আমরা তো নেগেটিভ দেখলাম, অ্যাফার্মেটিভ দেখলাম, যদি এগুলোকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন আমরা কিভাবে ব্যবহার, ইন্টারোগেটিভটা কিভাবে করব দেখেন। আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে সবার প্রথমে নিয়ে আসে, এই ভুলটা আমরা প্রায় করি, যেটা একদমই ভুল। কি বলছে? উইল বিটা একসাথে সবার প্রথমে আমরা নিয়ে আসি, যেটা কিন্তু একদমই ভুল। আমাদের মনে রাখতে হবে যে এই সেন্টেন্স গুলোতে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং বি নিজেই হচ্ছে একটা মেইন ভার্ব। এই জায়গাটা মনে রাখবেন কিন্তু। কি বলছে? এই সেন্টেন্সে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব মাত্র, আর বি কিন্তু মেইন ভার্ব। আমরা উপরে তো ব্যবহার দেখে আসছি। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি হবে? উইল হি বি আ ডক্টর, উইল দে বি ফুটবলার্স, উইল ইউ বি আ টিচার্স, উইল ইউ বি আ টিচার। তো এখানে কি হলো, এখানে প্রথমে অক্সিলারি ভার্বটা আসবে, তারপর সাবজেক্ট বসবে। দেখেন উইল বি এ টিচার এটা কিন্তু হবে না, ডক্টর এটা হবে না, উইল হি। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, এখানে আমরা প্রায় কিন্তু যখন লিখতে যাই, যখন আমরা এটা লেখার কাজে ব্যবহার করবো তখন আমরা সবাই কিন্তু একই সঙ্গে উইল বি হি এ টিচার, উইল বি হি এ ডক্টর, এটা ভুল লিখে ফেলি। এটা কিভাবে আমরা সঠিক করে লিখবো? প্রথমে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, দেন সাবজেক্ট, দেন বি, দেন অবজেক্ট। উইল হি বি আ ডক্টর, উইল দে বি ফুটবলার্স, উইল ইউ বি আ টিচার। এই যে বিষয়গুলো না, এইগুলো ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা, বিভিন্ন জব পরীক্ষা, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে করছেন। এই চারটা জিনিস বা এই একটা বাক্যকে চার রকম ভাবে লিখে দিল। তো আপনি যদি এই ব্যবহারটা জানেন, আপনি ওইখানে কিন্তু নম্বরটা নিতে পারবেন। উইল হি বি আ ডক্টর, উইল দে বি ফুটবলার্স, উইল ইউ বি আ টিচার। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম আমরা কিভাবে করব? এখন আমরা আসি নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ এর ব্যবহারটাও আমি কয়েক জায়গায় উপরে আপনাদের দেখিয়েছি, এখানেও সেই একই নিয়মে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ। ওন্ট হি বি এ ডক্টর, ওন্ট দে বি ফুটবলার্স, ওন্ট ইউ বি টিচার। একই নিয়ম, উপরে যেটা করেছি এখানেও সেই নিয়ম, শুধুমাত্র এই উইল এর সঙ্গে আমরা নট বসিয়ে দেবো, অর্থাৎ শর্ট ফর্ম করব। উইল হি বি এ ডক্টর, আর এখানে উইল এর সঙ্গে নট যোগ করেছি। ওন্ট হি বি আ ডক্টর, অর্থাৎ এখানে ওন্ট দিবেন, পরবর্তীতে সাবজেক্ট, পরবর্তীতে বি, পরে অবজেক্ট। ওন্ট ইউ বি আ টিচার। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ব্যবহার নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে বি ভার্বের ব্যবহার করব? ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে। আমি ভাত খেতে থাকবো, তারা ঘুড়ি উড়াতে থাকবে, সে অঙ্কটি করতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে চলমান কোনো ভাব বোঝাবে। ইট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে যে যে বি ভার্বটা ব্যবহৃত হয় সেটা উইলের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসে
এবং এর সাথে আরেকটা বি ভার্ব থাকে, যেটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, এবং সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত থাকে। সেই ভার্বটার সঙ্গে কি যুক্ত থাকে? আইএনজি যুক্ত থাকে। আমরা একটু উদাহরণ দেখি। আই উইল বি ইটিং রাইস, হি উইল বি ড্রাইভিং আ কার, দে উইল বি প্লেইং ফুটবল। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তারা ফুটবল খেলতে থাকবে। এখানে কি বলছে? এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, ঘটতে থাকবে। দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে যে যে বি ভার্বটা ব্যবহৃত হয়, সেটা উইল এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এবং এর সাথে আরো একটা ভার্ব থাকে। যেমন আই উইল বি, দেখেন এখানে সব জায়গায় উইল বি অবশ্যই থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এটা অবশ্যই থাকবে। আই উইল বি ইটিং রাইস, হি উইল বি ড্রাইভিং এ কার, দে উইল বি প্লেইং ফুটবল। তো এখানে কি বলছে? অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এবং এর সাথে এই উইল এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এবং এর সাথে ভার্ব থাকে, যেটা একটা বি ভার্ব থাকে, যেটা সেন্টেন্স হিসেবে মেইন ভার্ব হিসেবে বসে, এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ এখানে আমরা স্ট্রাকচারটা এমন করতে পারি: সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। তো এখানে দেখেন আমার যে স্ট্রাকচার, এটা মেলে কিনা। আই হচ্ছে প্রথমে সাবজেক্ট, শ্যাল বি বা উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস রাইস হচ্ছে অবজেক্ট। এটা আমরা নেগেটিভ কিভাবে করব? আই ওয়ন্ট বি ইটিং রাইস। ওই যে আমি উপরে দেখিয়েছি আপনাদের, শ্যাল বি উইল বি যা কিছু থাকুক না কেন, এই উইল এর সঙ্গে শুধুমাত্র নটটা যোগ করবেন, বি বি এর জায়গায় থেকে যাবে। নো সেন্স। আই ওয়ন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওয়ন্ট বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওয়ন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। দে ওয়ন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। আমি এই পর্যন্ত আপনাদের যা যা পড়ালাম, কি কিছু বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো একটু এই বিষয়টা ডিটেলস দেখি। এখানে কি কি রয়েছে দেখেন। তো এই ইন্টারোগেটিভটা নেগেটিভ দেখলাম, অ্যাফার্মেটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম, আর ইন্টারোগেটিভের বেলায় কি হবে? ইন্টারোগেটিভে উইল আই বি ইটিং রাইস, উইল হি বি ড্রাইভিং এ কার, উইল দে বি প্লেইং ফুটবল, উইল রুমা বি ড্রাইভিং এ কার। অর্থাৎ প্রথমে আমরা উইল ব্যবহার করব। প্রথমে কি ব্যবহার করব? এই বাক্যটা একটু দেখেন, প্রথমে আমরা উইল এর ব্যবহার, উইল এর পরেই কিন্তু সাবজেক্ট আনতে হবে। উপরে কিন্তু একই বাক্য আপনারা করেছেন, উইল এর পরে সাবজেক্ট, অর্থাৎ উইল আই, তারপরেই কিন্তু ওই মেইন ভার্ব যেটা বি, ওই বিটা আনতে হবে। এখানে উইলটা কি বলতে পারবেন? উইল কিন্তু অক্সিলারি ভার্ব, আর এখানে মেইন ভার্ব কোনটি? বি। তো প্রথমে উইল বসবে, তারপর সাবজেক্ট বসবে, দেন মেইন ভার্ব বি হিসাবে বসে যাবে। এরপর একটি মেইন ভার্ব, আরেকটি মেইন ভার্ব থাকবে, যেমন উইল আই বি ইটিং রাইস। তো এখানে উইল এর পর সাবজেক্ট, দেন বি ইটিং রাইস, অর্থাৎ এই যে ইট নামক যে ভার্বটা, এর কিন্তু আইএনজি ফর্ম বলবে। উইল হি বি ড্রাইভিং আ কার, উইল দে বি প্লেইং ফুটবল। অর্থাৎ প্রথমে উইল, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর বি, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, পরবর্তীতে অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভও সে একই নিয়মে, ওন্ট আই বি ইটিং রাইস, ওন্ট হি বি ড্রাইভিং আ কার। এগুলো আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবেন। প্রত্যেকটার 5টি করে বাক্য লিখবেন। এই যে এক একটি ভার্ব আমি দেখাচ্ছি, ইট দিয়ে করেছে, ড্রাইভ দিয়ে করেছে, আপনারা প্লে দিয়ে করবেন, সি দিয়ে করবেন, অস দিয়ে করবেন। তারপর আরো যে ভার্ব গুলো আছে, আমি যে কনজুগেশন অফ ভার্ব পড়িয়েছিলাম গতকাল ক্লাসে, এই ভার্ব গুলো ব্যবহার করে করে আপনারা নিজেরা এখানে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা বাক্য 4টা 5টা ভাবে আপনারা লিখবেন। প্রত্যেকটা বাক্য লেখার পর দেখবেন নিজেদের ডেভেলপটা নিজেরাই বুঝতে পারছেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি উইল বিটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। দেখেন এখানে দুইটা ভার্ব, এই যে বাক্যটা আমি লিখেছি, আই, সরি, উইল আই বি ইটিং রাইস, একটি হচ্ছে বি ভার্ব, একটি হচ্ছে ইট এর সঙ্গে যোগ হয়েছে ইটিং ভার্ব। তো কি বলছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি উইল বিটাই অক্সিলারি ভার্ব। এই যে বাক্যটা উইল বি, উইল আই বি,
অর্থাৎ এই উইল বিটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। এই দেখেন এখানে উইল বি একসঙ্গে বসেনি। উইল, তারপর আই, তারপর বি। উইল আই বি ইটিং রাইস, উইল হি বি ড্রাইভিং এ কার। তো এখানে কি বলছে, অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। শুধুমাত্র উইলটাই সবার প্রথমে বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর বি বসে। এই যে একই নিয়মে উইল আই বি, পরবর্তীতে আরেকটি ভার্ব বসবে, ইট, এবং এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার আমরা বি ভার্বের আরেকটা ফর্ম বিন এর ব্যবহার দেখব। বি ডাবল ই এন, এই বিন এর ব্যবহারটা দেখব, যেটা বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে ব্যবহৃত। অন্য সকল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যেমন সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বসে, এই বিন শব্দটাও ঠিক সেইভাবেই বসে। এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এইটা কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে, একটু মার্ক করে দিই এটা। তো কি বলছে এখানে, এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে। কি বসে? বিন বসে। আমি আগেই বলেছি বি এর মানে হচ্ছে হওয়া, থাকা, বা কোনো কিছু এর অবস্থান। তাহলে বিন এর অর্থটা এমনই দাঁড়ায়, হয়েছে, থেকেছে, অথবা ছিল। এটা পাস্ট পার্টিসিপেল হিসেবে বি থেকে কিন্তু বিন এসেছে। মেইন ভার্ব হিসেবে যেমন হি হ্যাজ বিন ইন আমেরিকা, এটার বাংলা অর্থ কি বলতে পারেন? হি হ্যাজ বিন, এই বিন কথাটা কিন্তু বি থেকে এসেছে। হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকাতে থেকেছে। দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম, তারা দীর্ঘদিন ধরে এখানে। দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিন এর ব্যবহার কিভাবে হয়? আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করি। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস কোম্পানি ফর 5 ইয়ার। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দে হ্যাড বিন প্লেইং, দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল। হি উইল হ্যাভ বিন ডুইং সাম ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকে। হি উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার। এছাড়াও প্যাসিভ ভয়েস করার জন্য সকল প্রকার পারফেক্ট টেন্সে বিন এর ব্যবহার। কিসের ব্যবহার হয় বলেন তো? বিন এর ব্যবহার। ফর এক্সাম্পল, দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এই কাজটি তোমার দ্বারা করা হইয়াছে বা হয়েছে। দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, তার দ্বারা এই কাজটি সম্পন্ন হয়েছে। ফুটবল হ্যাজ বিন প্লেড ইন দিস ফিল্ড, ফুটবল হ্যাজ বিন প্লেড ইন দিস ফিল্ড। এখন আমরা আসি বিং এর ব্যবহার। আমরা তো বিন এর ব্যবহারটা শিখলাম, এখন আমরা বিং অর্থাৎ BEING, এই বিং এর ব্যবহারটা নিয়ে। বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বিন শব্দটা ছিল পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই বিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত। মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসাবে বসে থাকে। সুন্দর একটি কথা বলেছে, দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে অন্য অধ্যায়ে বিং এর বিস্তারিত আলোচনা হবে। আমাদের অন্য টপিকসে এই বিং এর কিন্তু আরো ডিটেইলস আলোচনা সেখানে আপনারা পাবেন। তারপরও যে ব্যবহারগুলো থাকে সেই ব্যবহারগুলো আমরা দেখব। দে আর বিং রুড, তারা অভদ্র হচ্ছিল। এটা মেইন ভার্ব হিসেবে কিন্তু এখানে বসে, এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে বিং শব্দটা বসেছে। আবার সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং শব্দটা বসে। সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, প্যাসিভ ভয়েস যখন আমরা করব, তখন আমরা বিং এর ব্যবহার ব্যাপকভাবে দেখতে পাই। দি গার্ল ইজ বিং পানিশ, এর অর্থ কি বলতে পারেন? মেয়েটিকে শাস্তি দেওয়া হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই বিন এর ব্যবহার এবং বিং এর ব্যবহার যদি ভালোভাবে না শেখা যায়, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। বিন এর ব্যবহার এবং বিং এর ব্যবহার, এই দুইটা জায়গা আমাদের একটু খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। বিন অ্যান্ড বিং, মেয়েটিকে শাস্তি দেওয়া হচ্ছে। দি গার্ল ইজ বিং পানিশড, ওই যে আমি বলেছি পাস্ট পার্টিসিপেল, আর একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল।
তো প্রেজেন্ট পার্টিসিপাল এখানে বিং হিসাবে ব্যবহার করা হচ্ছে। মেনি পিপল আর বিং এফেক্টেড বাই দা করোনা ভাইরাস এভরি ডে। প্রতিদিন অনেক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তো এখানে আমরা কিছু আরো এক্সারসাইজ দেখতে পারি। দে, দে এর পর কি হবে? এম, ইজ, আর, না অজ, না ওয়ার? সো হ্যাপি টু সি ইউ। তার পরবর্তীতে কি রয়েছে? শি, অজ, ওয়ার, এম, ইজ, ভেরি ট্যালেন্টেড। এখান থেকে একটি নিয়ে আমাদের এই ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপ ফিল করতে হবে। মাই প্যারেন্টস, ইজ হবে, বিং হবে, আর হবে, ইন দা লিভিং রুম। কোনটি হবে এখান থেকে? আপনাদের এটা হোম টাস্ক থাকলো। উই ড্যাশ ইটিং, উই ওয়াজ ইটিং, ওয়ার ইটিং ডিনার লাস্ট নাইট। এখানে 1 2 3 4 8টি রয়েছে। এই 8টি হোম টাস্ক আপনারা বাড়ি থেকে এগুলো ফিল আপ করবেন। ইট ড্যাশ, এই ড্যাশে কি হবে? অজ, ইজ, ওয়ার, বি, বিন, কোল্ড টুডে, কোল্ড টুডে। অর্থাৎ এখানে প্রত্যেকটা আপনাদেরকে ফিল আপ করার চেষ্টা করতে হবে। তো এই পর্যন্ত আমি যা যা আপনাদেরকে দেখালাম, যা কিছু বুঝালাম, আপনারা কি মোটামুটি কিছু শিখতে পারছেন, কিছু বুঝতে পারছেন? একটা বাক্য কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করব, কিভাবে বিটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কিভাবে বিটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এই ব্যবহারগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে। এইগুলো যখন প্র্যাকটিক্যালি দেখবেন, যখন আপনারা খাতায় করবেন। বলেন কিসের ব্যবহার? বলেন। পিডিএফ এর কথা অনেকেই বলছেন, দেখেন এই পিডিএফ হোয়াটসঅ্যাপে দিলে পিডিএফ জ্যাম, হোয়াটসঅ্যাপ জ্যাম হয়ে যাচ্ছে। আপনারা স্যারের যে লেখা বইটা, এই বইটা তো অনেকেই দেখছি অর্ডার করছেন, আর অনেকে নিচ্ছেন না, বিষয়টা বললাম না। আজকে এখানে চ্যাপ্টার 11 আমি পড়াচ্ছি, 11 চ্যাপ্টারটা বইতে হুবহু দেওয়া আছে। এবং এই যে আমি যা কিছু পড়াচ্ছি আপনারা সব ওখানে পাবেন। আপনারা বইটা সংগ্রহ করে পড়ে দেখেন। এমন সহজভাবে ইংরেজি আপনি হয়তো অন্য কোথাও পড়েননি। মনে হবে স্যার আপনার পাশে থেকেই পড়াচ্ছে। পিডিএফ এখানে দিয়ে দেখছি, কিন্তু আসলে লং পিডিএফ, এটা দিলে হোয়াটসঅ্যাপ জ্যাম হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে আর কোনো কাজই করা যাচ্ছে না। মাঝে একদিন আপনাদের আমরা ক্লাস নিতে পারিনি, কেন জানেন? ওই হোয়াটসঅ্যাপের সমস্যার কারণে। আচ্ছা, তো এই বিষয়টা আমি আরেকটা আপনাদের রিভাইজ দিয়ে, এটা রিভিশন করে দিয়ে একবার প্রথম থেকে বিন এর ব্যবহার এবং বিং এর ব্যবহার দুইটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আমরা শুরু করেছিলাম ইউজ অফ বি ভার্ব। কি শুরু করেছিলাম বলেন তো? ইউজ অফ বি ভার্ব। এই বি কখন মেইন ভার্ব হিসেবে বসে, বি ভার্বের ভিতর থেকে কতগুলো ভার্ব আমরা বের করতে পারি, বি ভার্বের ডিটেইলস একটা ক্লাস কিন্তু আমরা আজকে দেখে ফেলেছি। এখানে বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। এখানে 7টি ফর্মের কথা লেখা হয়েছে। বি এর যে ফর্ম গুলো আছে সেগুলো হচ্ছে: প্রেজেন্ট টেন্সের ভিতরে বি স্বয়ং নিজেই একটি ভার্ব, এম, ইজ, আর। পাস্ট টেন্সের ভিতরে সেটি থাকবে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপেলের ভিতরে থাকবে বিন, প্রেজেন্ট পার্টিসিপেলের ভিতরে থাকবে বিন। মনে রাখবেন, পাস্ট পার্টিসিপেলে বিন, বি ডাবল ই এন, এবং প্রেজেন্ট পার্টিসিপেলে থাকবে বিং, বিই আই এন জি। সো বি ভার্বের এই 7টি ফর্ম হয়ে থাকে। এদের সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে বি ভার্বের বিভিন্ন ফর্মের একটা সেন্টেন্সে বসে থাকে। এখানে আমরা অনেকগুলো উদাহরণ লক্ষ্য করেছি। আই এম এ ডক্টর, হি ইজ এ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ এ গুড বয়। তো এই বাক্যগুলোকে ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করলাম তখন কি হলো? ইউ আর নট ভেরি হ্যাপি। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করলাম তখন কি হলো? তখন এই যে মেইন ভার্ব, এখানে এই আরটা এসেছে বি ভার্ব থেকে। তার মানে এই বি ভার্বের যখন এটা মেইন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করবো, আর ইউ ভেরি হ্যাপি, আরেন্ট ইউ ভেরি হ্যাপি, অর্থাৎ ওই যে ভার্বটি এখানে রয়েছে, এখানে আরটা কিন্তু অক্সিলারি ভার্ব না। দেখেন, আর ইউ ভেরি হ্যাপি, এই বাক্যে আর ইউ ভেরি হ্যাপি একটি মাত্র ভার্ব রয়েছে, সেটি হচ্ছে আর। ইউ আর ভেরি হ্যাপি এই বাক্যে একমাত্র ভার্ব রয়েছে, সেই ভার্বটি হচ্ছে আর। এবার আসি, এই বিভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি এবং হেল্পিং ভার্ব হিসেবে বসে, এখানে আমি আপনাদের কাছে একটু কোশ্চেন করবো। দে আর ড্রয়িং আ পিকচার, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি। এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব? যেমন এটা ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস, এটা আমরা কিভাবে নেগেটিভ করব? এই বাক্যটা কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলি। আপনারা অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করেছেন। প্রথমে বলবেন এমডি রাকিব ইসলাম। আপনি বলেন তো, এই যে বাক্যটা ইউ আর ইটিং রাইস, এটা আমি যদি একটু চেঞ্জ করে দেই, এখানে লিখলাম রনি ইজ ডুইং দা ওয়ার্ক, এই বাক্যটা কিভাবে নেগেটিভ হবে? রনি ইজ ডুইং দা ওয়ার্ক, এটা নেগেটিভ কিভাবে করা যায়?
রনির পরে আর নট হবে, রনির পরে আর নট হবে নাকি? হ্যাঁ, এই বাক্যগুলো যখন আপনারা লিখবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এই যে স্লিপ অফ দ্য টাং, আপনি ভুল করে বলে ফেলছেন যে রনি আর নট। রনি যেহেতু এখানে সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তো রনি এর পরে এখানে কি হবে? রনি ইজ নট। এটার অ্যাফার্মেটিভ কি হবে বলেন? রনি ইজ ইটিং রাইস। এটার যদি আমি ইন্টারোগেটিভ বলতে চাই, ইন্টারোগেটিভ কি হবে? সৈয়দ আলী, আপনি বলেন। হুম হুম। আমি এখানে জাস্ট যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি তাদেরকে বলবো একজন কথা বলবেন, সবাই কথা বললে বুঝতে পারবে না। দিলারা বেগম, আপনি বলেন তো, শি ইজ মেকিং আ ড্রেস, এইটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? শি ইজ মেকিং আ ড্রেস, শি ইজ মেকিং এ ড্রেস, এই বাক্যটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? এটার অ্যাফার্মেটিভ কি, নেগেটিভ কি হবে? হ্যাঁ, একদম ঠিক। অবশ্যই। টিটু বিশ্বাস, আপনি একটা বলবেন, আপনি বলবেন দে আর ক্যাচিং ফিশ, এটার ইন্টারোগেটিভ কি হবে? আর দে ক্যাচিং ফিশ, অ্যাবসলিউটলি রাইট। এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? না, এই দেখেন একজন ভুল বলছেন, আর দে নট হবে না, আর এন্ড দে হবে। এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে, এই ভার্বের সঙ্গে কিন্তু নট বসাতে হবে শর্ট ফর্মে। আর এন্ড দে ক্যাচিং ফিশ, আর এন্ড দে ক্যাচিং ফিশ। আব্দুল কাদের, আপনি একটু বলেন তো, রনি ইজ, রনি ইজ কি দেওয়া যায়? ভার্ব বলেন। রনি ইজ ড্রয়িং আ পিকচার, এটা, হ্যাঁ, এটা চারটা বলেন। আব্দুল কাদের, রনি ইজ ড্রয়িং আ পিকচার, এটা চারটা ফর্ম বলেন। ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা তো আমি বলে দিলাম, পরে বলেন এটা নেগেটিভ বলেন। ইজেন্ট রনি ড্রয়িং আ পিকচার। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখানে তার পরবর্তীতে একটু বলবেন তাহমিনা আক্তার, আপনি এটা বলেন। তাহমিনা আক্তার, আপনি এটা WH যুক্ত কিভাবে আমরা করব? যেমন এখানে একটা বাক্য বলেছি, হোয়ার আর দে প্লেইং ফুটবল। তো আমি যদি এটাকে একটা বাক্য বলি আপনাকে যে আর দে ক্যাচিং ফিশ, আর দে ক্যাচিং ফিশ, এই বাক্যগুলো আপনি একটু WH যুক্ত ইন্টারোগেটিভ করে দেখান তো। আর দে ক্যাচিং ফিশ, এই যে বাক্যটা, এখানে কিভাবে আপনি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াই আর নট দে ক্যাচিং ফিশ, আপনি খুব ভালোভাবে বিষয়টা নিতে পারছেন। আচ্ছা, পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা বলবো, আমি এটা একটু রিভিশন করে দিই, তারপরে আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং এ কার, ইজেন্ট হি ড্রাইভিং এ কার, হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, হোয়ার ইজ, অর্থাৎ এখানে ডাব্লিউ যুক্ত করে আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, পজিটিভ, অ্যাফার্মেটিভ সব করে ফেলেছি। পাস্ট টেন্সের ভিতরে চলে আসলাম যখন, তখন পাস্ট টেন্সে কি হলো? হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর। অর্থাৎ এইখানে এই যে বিভার্বের ভিতরে থেকে পাস্ট ফর্ম গঠন করলাম, অজ এবং ওয়ার, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে এই জায়গায় বসে গেল। দেখেন, হি ওয়াজ এ গুড বয়, সে ছিল একজন ভালো বালক। এখানে আর কোনো ভার্ব আছে বলতে পারবেন? গুড অ্যাডজেক্টিভ, বয় নাউন, এ হচ্ছে এখানে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, হি সাবজেক্ট বা প্রোনাউন। এখানে একটি মাত্র ভার্ব আছে, সেটি হচ্ছে ওয়াজ। আর এই ওয়াজ কোথা থেকে এসেছে? ওই বি ভার্ব থেকে আসলে, অজ এবং ফায়ার। তো একই ভাবে আমরা প্রত্যেকটা বাক্য কিভাবে বি ভার্বকে মেইন ভার্ব হিসাবে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা WH যুক্ত করে কিভাবে সেটাকে অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, আজকের লেসনে কিন্তু আমরা এটা বি ভার্বের একটা ডিটেইলস ব্যবহার কিন্তু এখানে আমরা শিখছি। বি ভার্বের একটা ডিটেইলস ব্যবহার কিন্তু আমরা এখানে শিখেছি। এর বিগত যে ক্লাসটা, সেখানে আমি আপনাদের শিখিয়েছিলাম প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, এই টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু আমি দেখিয়েছিলাম, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আপনাদের সেই বিষয়গুলো সবারই মনে হয় স্মরণে আছে। এখানে সামিউন নাহার, আপনি একটু ফিউচার টেন্সের কয়েকটা বাক্য বলেন তো, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য বলবেন এবং ইংলিশ বলবেন। হ্যাঁ, দুইটা করে বলেন, দুইটা ফিউচার ইনডেফিনিট এবং দুইটা ফিউচার কন্টিনিউয়াস, এটা ইংলিশ বলেন। সামিউন নাহার। ধন্যবাদ, আপনাকে আর বলতে হবে না। হাবিবা সুলতানা, আপনি বলেন তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটা করে বাক্য বলেন। হাবিবা সুলতানা, প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস, বাংলা বলা লাগবে না, আপনি ইংলিশ বলেন। বলেন বলেন, হচ্ছে, অবশ্যই হচ্ছে, বলেন, কন্টিনিউ করেন। দীপঙ্কর সাহা, আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য বলেন তো। দীপঙ্কর সাহা, আপনি, আমি যার সঙ্গে কথা বলবো আনমিউট করে দিলেই সবাই একসঙ্গে কথা বলবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 5টা ইংরেজি বাক্য বলেন, আপনার নিজের মনে যা আসে তাই বলেন। ধন্যবাদ, তারপর আর 4টা বলেন। হ্যাঁ। হ্যাঁ। হুম, ধন্যবাদ। ধন্যবাদ, অনেকগুলো বলেছেন, থ্যাঙ্কস এ লট। রাকিব হোসাইন, আপনি বলেন তো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের দুইটা বাক্য বলেন, রাকিব হোসাইন। আমি যে টেন্স শিখিয়েছিলাম টেন্সের ভিতরে, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্সের দুইটা তিনটা বাক্য বলেন। হুম। হুম, হয়ে গেছে। ধন্যবাদ। শাকিল আহমেদ, আপনি ফিউচার পারফেক্ট টেন্সের বলতে পারবেন? শাকিল আহমেদ। মনি আক্তার, আপনার কাছে আসছে একটু পরে। মনি আক্তার, আপনি বলেন তো, আপনি একটু ব্যতিক্রম ভাবে বলেন। আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য আমি বলে দেই, যেমন সুমন ইজ ক্যাচিং ফিশ, এই বাক্যগুলাকে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করেন। আমি একটা বাক্য বললাম, সুমন ইজ ক্যাচিং ফিশ, এই বাক্যটাকে আপনি ইন্টারোগেটিভ করবেন, নেগেটিভ করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। মনি আক্তার। ধন্যবাদ। কাসফিয়া ইসলাম, আপনি পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বলেন, সেই বাক্যটাকে 4টা ফর্মে বলবেন। পজিটিভ, নেগেটিভ, হ্যাঁ। পাস্ট ইনডেফিনিট টেন্সের আপনি একটা বাক্য বলেন। আচ্ছা, তো এখানে আমরা কিভাবে এই বাক্যগুলো, আমরা এক একটা বাক্য 4 ভাবে 4 আইটেমে করতে পারি, প্রত্যেকটা বিষয় আমরা দেখলাম। যখন আমরা ছোট ছোট বাক্য তৈরি করব, যখন আমরা কথা বলতে যাব, তখন কিন্তু আমাদের আর আমাদের কিন্তু বেঁধে যাবে না। দেখবেন যে আপনারা নিজেরাই তৈরি করতে পারছেন বাক্য, কখনো আর কিন্তু ভুল হবে না। এই যে জায়গাগুলো শিখালাম, একটা বাক্য কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করব, কিভাবে আমরা নেগেটিভ করব, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে ভালোভাবে দেখেছি। তো এখানে আরো কিছু বিষয় যদি দেখানোর থাকে সেগুলো আমি দেখাবো পরবর্তী ক্লাসে আপনাদের। যেমন আজকে বি ভার্ব নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আমরা একটা ধারাবাহিক ভাবে এই ভার্ব গুলো নিয়ে কথা বলবো। এবং দেখবেন আপনারা যে যার জায়গা থেকে আপনাদের যে সমস্যাগুলো ছিল এই ভার্বের ব্যবহার নিয়ে, সেই জায়গায় সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের সলভ হয়ে যাচ্ছে। এবং আমরা যখন রিটেন ইংলিশে ভার্বের ব্যবহার আমরা প্রায় ভুল করে থাকি। যেমন এখানে একজন কেবল বলছেন যে সুমন আর, সুমনে পরে তো আর হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে।
আজকে আমরা যখন পাস্ট টেন্সের ব্যবহার দেখলাম, যেমন হি অজ ইটিং রাইস, এখানে কি আমরা কখনো ওয়ার ব্যবহার করব? ওয়ার ব্যবহার করলেই তো সেই জায়গাটা আমাদের ভুল হয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্বের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বাক্য আপনি ভার্ব ছাড়া গঠন করতে পারবেন না। ইউ কান্ট মেক এ সেন্টেন্স উইদাউট ভার্ব। You will be able to make a sentence without subject. You will be able to make a sentence without object, but you can't make a sentence without verb. Verb is called the heartbeat of a sentence. কোনো মানুষের ভিতরে হার্টবিটটা যখন থেমে যায়, তখন সে মৃত বলে গণ্য হয়। একটা ভার্বের, একটা সেন্টেন্সের ভিতরে ঠিক তদ্রূপ। ভার্বটা, যত ভার্বের ব্যবহারটা যত বেশি ভালো করে আপনি শিখবেন, সেদিনের ক্লাসে আমি প্রেপোজিশনের ব্যবহার দেখিয়েছিলাম। প্রেপোজিশন অর্নামেন্ট হিসাবে কাজ করে। আর ভার্বটা কি হিসাবে কাজ করে? ভার্বটা আপনাদের হার্টবিট হিসাবে কাজ করে একটা বাক্যের। সো এই আজকে যে বি ভার্বের ব্যবহার প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম। আশা করি, এবং এই শেষে যে আপনাদের টাস্ক গুলো দেওয়া আছে, হোম টাস্ক, এগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন। ওখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ওই বাক্যগুলো পূরণ করার চেষ্টা করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে একটু সাবমিট করবেন। আর সব থেকে দামি কথাটা হচ্ছে স্যারের যে লেখা যে বইটা, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা আপনারা দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন। বইটা একটু পড়ে দেখেন। অনেকেই যারাই বইটা নিয়েছেন সবাই আমাকে ফিডব্যাক জানিয়েছেন যে স্যার, অনেক সুন্দর একটা বই। এখানে কোনো ব্যাড কমেন্ট বা কোনো নেগেটিভ ধারণা আপনাদের কারো ভিতরে আমি পাইনি। আসলে বইটা অনেক সুন্দর। আমি বইটি A to Z পড়ে দেখেছি। মানে এই বইটি পড়লে মনে হবে যেন আমি রিডিং পড়ে যাবেন আপনি, আপনি ইংরেজি ভাষা শিখে যাবেন। বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ার মতো পড়বেন, বইটা আপনি পড়ে ইংরেজি শিখতে পারবেন। এটা আমার আশা। So, no more today. That's all for everybody. And see you in the next class. Take care of your health. Allah Hafiz.